তো এটা তো সুজনবাদিয়ার ঘাট। হ্যাঁ, সুজনবাদিয়াকে কি চিনেন বা উনি কে জানেন? ওনাকে বাসার উজুপাত। এই হচ্ছে সুজনবাদিয়া ঘাটের নেম প্লেট। আসলে খুব কাছ থেকে না পড়লে পড়া মুশকিল। লোকা মোকা থাকতো, এনদে লোকা থাকতো লাইন দইরা, পানিও থাকতো ভরপুর, লোকা থাকতো, লোকের মধ্যে থাকতো। এখন তো মনে করেন উন্নত হয়েছে, এখন উন্নত হয়েছে মনে করেন যে এখন তো যার যার বাড়ি ঘর কইরা হেরাইছে। এখন ঠিকদার গাট তো অপরিষ্কারই। গাট এই আমার ছেলে যেদিন জাত দেয় যে এখন রাগ করে জাত দেয় না। তাছাড়া আমরা যাইতে গাট আমরা ওই পাশে গরু থুই তো এই জন্য আমরা যাই দিই। তাই না একটু পরিষ্কার করে রাখেন, কারণ এই ঘাটটা তো অনেক লোক আসে, দেখি আজ বিকালে পোলা পানিতে যাইতে পারি না। একটু পরিষ্কার করে রাখেন, কারণ এই ঘাটটা তো আপনারাই ব্যবহার করেন। হ্যাঁ, আর আমরা দূর দূরান্ত থেকে হয়তো অল্প সময়ের জন্য আসবো, এসে অপরিষ্কার দেখলে মনে হবে যে আপনারাই অপরিষ্কার। তো এই জন্য একটু কষ্ট যেহেতু করছেন, একটু কষ্ট করে পরিষ্কার করে রেখে দিয়েন। সুজনবাদিয়ার ঘাটে ছিল আপনার আগে লোক বাইদের রাত থাকতো। সুজন আর দুলির যে প্রেম কাহিনী, সেটাকে ঘিরেই এই সুজনবাদিয়ার ঘাট। কিন্তু এই সম্বন্ধে কি জানেন? শুনিনি আমরা, কি শুনছি যে ওনার সাথে গান বাজনা করছে। সে যে সুজন আর দুই, সে ছিল ওই হাজরাবতী, বুঝছেন? ওনার নামটা দিয়েছিল পরে হাজরাবতী, কিন্তু ওনার আগে যে নামটা ছিল ওই নামটা আমরা প্রকাশে পাইনি। এই হচ্ছে সুজনবাদিয়ার ঘাট। এখানে দুটি ভিন্ন ধর্মের দুজন মানুষ প্রেমের কারণে আত্মহত্যা করেছিলেন। সেই ইতিহাস, সেই প্রেমের আখ্যান তুলে ধরতে যাচ্ছি আজকের ভিডিওতে। শুভ্র সকালে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মাহমুদুল হাসান। আজকের যাত্রা শুরু পদ্মা ব্রিজ সংলগ্ন নাওডুবা থেকে। পদ্মা সেতু থেকে আজকে আমার যাত্রা ফরিদপুরের দিকে। এখান থেকে ফরিদপুর শহরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। পদ্মা সেতু হওয়ার কারণে এখানকার রাস্তাঘাটগুলো অন্য যে কোনো এলাকার তুলনায় খুবই ভালো। রাস্তার আইল্যান্ডে দেখতে পাচ্ছি অসংখ্য ফুলের গাছ, নানা রঙে রঙিন হয়ে উঠেছে শীতের প্রারম্ভে। পদ্মা সেতু থেকে ভাঙ্গার দূরত্ব 30 কিলোমিটার। ভাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছি। ফরিদপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই হচ্ছে সুজনবাদিয়ার ঘাট। আপনি যদি অটোতে যান তাহলে আপনার ভাড়া পড়বে 20 টাকা, আর যদি আপনি পার্সোনালি রিক্সা নিয়ে যান তাহলে আপনার ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। অম্বিকাপুর বাজার, এটি হচ্ছে অম্বিকাপুর রেল স্টেশন। খুবই প্রাচীন একটি রেল স্টেশন, যদিও এখন যে রূপটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানের রূপ। এর আগে যে স্টেশন ছিল সেই স্টেশন বাদ দিয়ে সামনের দিকে নতুন করে সেজে উঠেছে এই অম্বিকাপুর রেল স্টেশন। এই রেল স্টেশনের অদূরেই কুমার নদ, সেই কুমার নদের তীরে রয়েছে সুজনবাদিয়ার ঘাট। সুজনবাদিয়ার ঘাট নিয়ে কিছু জানেন আপনারা? না, আপনাদের বাড়ি এখানে না? আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি বাইরে ছিল। আমি এখানে রেল রাস্তায় থাকি, প্ল্যাটফর্মের মাথায়। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি সালটা। আচ্ছা, এমনি সুজনবাদিয়ার ঘাট চিনেন? হ্যাঁ, এমনি নাম শুনছি, এখন দেখতেছিও, জানিও। কোন পাশে এটা? এটা হলো রেল রাস্তার উত্তর পাশে, ব্রিজের উত্তরে। লোকা মোকা থাকতো, এনদে লোকা থাকতো লাইন দইরা, পানিও থাকতো ভরপুর, লোকা থাকতো, লোকের মধ্যে থাকতো। এখন তো মনে করেন উন্নত হয়েছে। আচ্ছা, মনে করেন যে এখন তো যার যার বাড়ি ঘর কইরা হেরাইছে। এখন আচ্ছা, তাহলে আমি একটু বলি, এই যে সুজনবাদিয়ার ঘাট, এখানে অনেক বেদেদের আপনারা ছোট সময় দেখছেন। হ্যাঁ, তো তারা সবাই জন্ম এই জায়গা নৌকায় বাস করতো। হ্যাঁ, আপনারা কি আবার ওই সম্প্রদায়ের নাকি? না না না, কিন্তু আপনারা ছোট সময় এখান থেকে দেখছেন যে আসলে কেন প্রচুর নৌকা। তো যে কারণে সেই যে মানুষের নৌকার যে বসবাস, সেটা আস্তে আস্তে মানুষ ডাঙায় উঠে যাচ্ছে। ডাঙায় উঠে যায়, মনে করেন এই যে বাড়ি ঘর করছে, উন্নতি হয়েছে। এখন সবাই অনেক ভালো আছে, সবাই এখন মোটামুটি ভালো আছে। দোকান পাশার নিয়ে থাকে, কেউ গ্রাম করে, কেউ মনে করেন ওই ডালা নিয়ে নিয়ে যায় বসে ফরিদপুর।
সুজনবাদিয়ার ঘাট তো চিনেন, হ্যাঁ সেই ঘাট সম্বন্ধে কি জানেন? কার সম্বন্ধে আমরা শুনছি আর কি, কি শুনছেন? জসীমউদ্দিনের ছিল ওইখানে বসতো আসতো বলে, এই আর কি শুনছি আমরা। অত ছোট ছিলাম, অত দেহারি নেই, কিন্তু আমরা শুনছি যে কবি জসীমউদ্দিন ওই ঘাটে আসতেন, বসতেন। ওখানে বসতেন উনি। ওইখানে আরও যারা নৌকা বাইতো তাদের সাথে গান বাজনাও করতেন উনি, ওইখানে অনেক গান বাজনা করতেন। সুজনবাদিয়ার ঘাট যে হ্যাঁ। সুজন, হ্যাঁ উনি হচ্ছেন একটি কাব্যগ্রন্থের নায়ক। হ্যাঁ, তার সাথে যার প্রেম ছিল তার নাম ছিল দুলি। বুঝলে। এই সুজন আর দুলির যে প্রেম কাহিনী, সেটাকে ঘিরেই এই সুজনবাদিয়ার ঘাট। হ্যাঁ। কিন্তু এই সম্বন্ধে কি জানেন? তো শুনিনি আমরা আর কি, শুনছি যে ওনার সাথে গান বাজনা করছে। সে যে সুজন আর দুই, সে ছিল ওই হাজরাবতী, বুঝছেন? ওনার নামটা দিয়েছিল পরে হাজরাবতী, কিন্তু ওনার আগে যে নামটা ছিল ওই নামটা আমরা প্রকাশে পাইনি এসে। কিন্তু এখনও যে নামটা এসে পাইতেছে সেটা ওনার ডাক নাম ছিল হাজরাবতী। উনি আর ওনার স্বামী এদের গান করতো, আমরা এটা জানি। তো উনি কবি জসীমউদ্দিনের ভক্ত ছিল, ওনারে যে কোনো জায়গাতে গেলে ওনারে নিয়ে যেতে থাকতো, গান গাইতো। এই যে দুলি আর সুজনের যে প্রেম কাহিনী জানেন সেটা? না, অত দূর যাই নেই। আচ্ছা, পল্লীকবি জসীমউদ্দিনের যে কাব্যগ্রন্থ সুজনবাদিয়ার ঘাট, সেটা পড়াশোনা করেই আমি এখানে আসছি যে এই ঘাটটা নিয়েই সেই গল্পটা। তো সেই গল্পের নায়িকা ছিল হিন্দু দুলি, হ্যাঁ, আর মুসলমান ছেলে ছিল সুজন। তো হ্যাঁ। দুজন দুজনকে পছন্দ করতো, কিন্তু হিন্দু মুসলমানের কারণে সেটা তো মানতো না কেউ। না। চলে এলাম সুজনবাদিয়ার ঘাট ফরিদপুরে। এসে প্রথমে মনটা খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অযত্ন অবহেলায় ভেঙে যাচ্ছে। সামনের অবস্থা আরও ভয়াবহ দেখতে পাচ্ছি দূর থেকে। সেটা হচ্ছে যে এই জায়গাটি আমাদের জন্য খুব বিখ্যাত হলেও এখানকার মানুষজন বা যারা এটা ব্যবহার করেন বা এই ঘাট কর্তৃপক্ষ এটাকে ঠিক অযত্ন অবহেলায় রেখেছেন, যে কারণে এই নোংরা পরিবেশ দেখতে পাচ্ছেন। অথচ এই ঘাটটিকে ঘিরেই গড়ে উঠেছিল একটি অমর প্রেম কাব্য, যেটি হচ্ছে সুজনবাদিয়ার ঘাট। এই সেই সুজনবাদিয়ার ঘাট, অসংখ্য বেদে এখানে নৌকা নোঙ্গর করে থাকতেন। তেমনি একজন বেদে ছিলেন সুজন, যদিও প্রথম জীবনে সুজন বেদে ছিলেন না, উনি একজন চাষির ছেলে ছিলেন। আরেকটি মেয়ে ছিল দুলি, যে দুলি ছিল হিন্দু। এই হিন্দু এবং মুসলিম ধর্মের দুইজনের মধ্যে যে প্রেম হয়, সেই প্রেমের শেষ অঙ্ক এখানে ঘটেছিল তাদের আত্মহত্যার মধ্য দিয়ে। কেন তারা আত্মহত্যা করেছিল সেই বিষয়টি থাকবে এই ভিডিওতে, সাথে এটাও থাকবে এই ঘাটের ইতিহাস। তো এটা তো সুজনবাদিয়ার ঘাট। হ্যাঁ, সুজনবাদিয়াকে কি ছিলেন বা উনি কে জানেন? ওনাদের বাসা উজু উপার। ওপার মানে? ওনার তো বাসা হেনে না, ওনার বাসা উজু উপার। আচ্ছা, আমি শুনছিলাম যে এখানে একটা সময় অনেক বেদেরা থাকতো, নৌকা থাকতো। নৌকায় থাকতো, হুম, কিন্তু কালের বিবর্তনে তারা আস্তে আস্তে উপরে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ তো এইভাবে কিছু মানুষ বা বেদেরা ওই পারে বাড়িঘর করে, হ্যাঁ। এটা তো বোঝাতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। তো সুজনবাদিয়ার ঘাট এখানে, এটা জানেন কেন, কিভাবে? হেনে ওই যে ওই কবির সাথে বলুন হেনে কবিতা করছে। সেজন্য? হ্যাঁ আচ্ছা, কবি জসীমউদ্দিনের বাড়ি তো এখানেই, হ্যাঁ। উনি আর কি এখানে আসতেন। এটা হচ্ছে কুমার নদ। কমন নদী। তো কুমার নদ, এখানে এসে হয়তো উনি বেদেদের সঙ্গে মিশতেন। আর হুম। কবি জসীমউদ্দিন নিজেও খুব বাঁশি পছন্দ করতেন। হ্যাঁ। একটু আগে বলেন, ঘাটটা একটু বেশি অপরিষ্কার মনে হচ্ছে আমার কাছে। গাছ তো অপরিষ্কারই। গাছ এই আমার ছেলে যেদিন জাত দেয়, দুই এই যে এখন রাগ করে জাত দেয় না। তাছাড়া আমরা যাইতে এই গাছ, আমরা ওই পাশে গরু থুই তো, এই জন্য আমরা জাত দিই। তাই না, একটু পরিষ্কার করে রাখেন, কারণ এই ঘাটটা তো অনেক লোক আসে, দেখি দেখি আজ বিকালে পোলা পানি দিয়ে যাইতে পারি না। একটু পরিষ্কার করে রাখেন, কারণ এই ঘাটটা তো আপনারাই ব্যবহার করেন। হ্যাঁ, আর আর আমরা মানুষ এসে এত ভালো আমরা পায়। দূর দূরান্ত থেকে হয়তো অল্প সময়ের জন্য আসবো, এসে অপরিষ্কার দেখলে মনে হবে যে আপনারাই অপরিষ্কার। হুম, তো এই জন্য একটু কষ্ট যেহেতু করছেন, একটু কষ্ট করে পরিষ্কার করে রেখে দিয়েন, দেখি আসি পোলা পানি দিয়ে করে। কারণ এটা তো টাকা খরচ করে একটা, না, কত টাকা এখানে খরচ করেছে, কোটি কোটি টাকা। তো খরচ করে করছে একটা স্মৃতি ধরে রাখার জন্য। এখন সেটা যদি এরকম ময়লায় ঢেকে যায়, তাহলে তো সেই কাজ করার কোনো অর্থ হলো না। না, সুজনবাদিয়ার ঘাটের
প্রেমের উপাখ্যান জেনে নিব। পল্লীকবি জসিমউদ্দিনের বহুল পঠিত ও অনুদিত হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। এটি যখন প্রকাশ পায় তখন কবির বয়স মাত্র 30। সুজন বাদিয়ার ঘাট প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সুজন বাদিয়ার ঘাট অতীব প্রশংসার যোগ্য। এই বই যে বাংলার পাঠক সমাজে সমাদৃত হবে এ বিষয়ে আমার লেশমাত্র সন্দেহ নেই। মুসলিম চাষির ছেলে সুজন আর নমুর মেয়ে দুলির অপূর্ব প্রেম কাহিনী এই সুজন বাদিয়ার ঘাট। দুই ধর্মের দুইজন এক অনন্য প্রেমের ইতিহাস তৈরি করে গেছেন। পল্লী অঞ্চলে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি এবং দ্বন্দ্ব ছিল বা আছে তারই একটি আলেখ্য এই ওমর কাব্যটি সুজন বাদিয়ার ঘাট। শিমুলতলী গ্রামের এক প্রভাবশালী নেতার নাম গদাই মরল। তার ছিল এক কন্যা দুলালী, ডাক নাম দুলি। শ্যামল বর্ণের এই মেয়েটি গয়না ছাড়াই ছিল এক অপরূপ সুন্দরী। ছোটবেলায় থেকেই সে দুরন্ত। তার খেলার সাথী ছিল সুজন, গ্রামের সমিত শেখের ছেলে সুজন। শিমুলতলী গ্রামের মুসলমান ও হিন্দুদের মধ্যে আন্তরিকতা এতই বেশি ছিল যে আনন্দ উৎসবে ধর্ম কখনোই তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। এমনই এক অসাম্প্রদায়িক পরিবেশে সুজন আর দুলি একে অপরের সঙ্গে খেলতে খেলতে বড় হতে থাকে। একজন আরেকজনকে ছাড়া তাদের জীবন অন্ধকার মনে করে। অন্য গ্রামের মানুষজন শিমুলতলীর হিন্দুদের একবার বেশ মারধর করে। জমিদার এই ঘটনার পর মুসলিমদের গ্রাম ছাড়ার নির্দেশ দেন। সুজন প্রতিবাদ করে সে এলাকার মাটি ছেড়ে যাবে না। কিন্তু সকালে খবর এলো মুসলিমরা সবাই পালিয়ে গেছে অন্যত্র। সুজন চলে যাওয়াতে দুলির প্রাণ কাঁদে। দুলির মনে পড়ে যায় হাজারো কথা। সুজন কিভাবে পারল তাকে না বলে চলে যেতে। যাই হোক, কিছুদিন পর অন্যত্র কালাচাঁদের সঙ্গে দুলির বিয়ের আয়োজন করা হয়। দুলি দূরে লুকিয়ে গিয়ে সুজনের সঙ্গে দেখা করে। মেহেদি পরা দুলি তার সিঁদুর দেখিয়ে সুজনকে বলে, আমারে নিয়ে পালিয়ে যাও। হিন্দুরা মুসলিমদের উপর আক্রমণ করতে পারে এই পরিণামের কথা ভেবে সুজন দুলিকে নিয়ে পালায় না। তখন দুলি সুজনকে ছোটবেলার অসংখ্য স্মৃতির কথা মনে করিয়ে দেয়। সুজন তার কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফিরে যেতে বলে। দুলি খুব কষ্ট পেয়ে বলে, নিজের কথা চিন্তা করলে আমি সব ছেড়ে এসেছি, এ কলঙ্ক আমি কিভাবে নিব। অবশেষে সুজন দুলিকে নিয়ে এলাকা ছাড়ে। সব জায়গায় দুলিকে খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না তাদের। ওদিকে সুজন গড়াই নদীর তীরে এক বনের মধ্যে পাখির নীড়ের মতো বাসা তৈরি করে। কিন্তু এভাবে পালিয়ে বাঁচতে চায় না সুজন। এক সময় সে কাজের সন্ধানে বের হয়। কয়েকদিন পর পুলিশ সুজনকে ধরে নিয়ে আসে। নারী হরণ মামলায় সুজনের 7 বছরের জেল হয়। জেলে থাকা অবস্থায় কালাচাঁদের সঙ্গে দুলির বিয়ে হয়ে যায়। জেল খেটে বের হওয়ার পর বিয়ের খবর শুনে সুজন খুবই কষ্ট পায়। কষ্টে সে অন্য কোথাও চলে যায়। বেদেদের নৌকায় উঠে নৌকায় সুজনের ভিন্ন রকম কষ্টের জীবন শুরু হয়। আর তা মধুমতি নদীতে। নদীতে বাঁশির বেদনার সুরে ভেসে উঠে সুজনের কান্না। গ্রামে গ্রামে মাথায় চাপি নিয়ে মেয়েলি প্রসাদনী বিক্রি করে আর প্রিয় দুলিকে খুঁজতে থাকে। প্রসাদনী বিক্রি করতে করতে সুজন একদিন দুপুরবেলা দুলির বাড়িতে চলে আসে। গান গেয়ে সে সিঁদুর বিক্রি করে। কে তুমি? পরিচয় দিতেই দুলি চিনে ফেলে সুজনকে। সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে বলে সব ভুলে গেছি। পুরনো কথা মনে করে দুলি তার সংসার ভাঙতে চায় না। সুজন ভাবল তাকে পাওয়ার জন্য তার আজকের বেদের বেশ। তাকে পেয়েও সে একটু ভালো কথা শুনল না। তবে কেন তার সঙ্গে দেখা হলো? সুজন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। এক পর্যায়ে সুজন চলে এলো। সেদিন রাতেই যত রকমের সাজ আছে সেজে তার স্বামীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ সোহাগ করল দুলি। স্বামী তার সাজ দেখে আশ্চর্য। দুলি শুনতে পাচ্ছে বেদনার বাঁশি বাজছে ওই দূর আকাশে। স্বামী ঘুমিয়ে পড়লে দুলি ঘর থেকে বের হয়। বাঁশির সুরের মূর্ছনায় সে সব ভুলে যায়। সুজনের বাঁশির সুর তাকে দুর্বার আকর্ষণে টেনে নিয়ে যায়। দুলি সুজনকে বলল, তুমি এই অভাগীরে ভুলে যাও, ঘরে ফিরে গিয়ে নতুন ঘর সাজাও। সুজন বলল, দুলি আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমাকে আর আঘাত দিও না। দুলি বলল, দুজন বাঁচলে নিস্তার নেই, তার চেয়ে আমি মরলে আমাকে ভুলতে পারবে। যেই দুলিরে তুমি চিনো সেই দুলি আমি না। আমি দুলি সুজনরে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। মনে প্রাণে আমি শুধু
আজও স্বজনের। হায় হায় দুলি, এই কথা আগে বললে না কেন? তুমি যদি এই কথা বলতে আমি আরও কিছুদিন বাঁচতাম। আমি যে বিষ খেয়েছি। এ কথা শোনার পর দুলি তার স্বামী ও স্বজন দুজনকেই হারালো। দুলি বলল, তুমি যদি মরে যাও জনমের তরে চলে যাও, আমাকেও সঙ্গে নিয়ে যাও। সেও বিষ খেলো এই ঘাটে। স্বজনের সাথে দুলিও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ হয় দুটি ভিন্ন ধর্মের দুজন মানুষের অমর প্রেম কাহিনী আত্মহত্যার মধ্য দিয়ে।